আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 4 কোটি নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন এবারের ভোটে এবং সে কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি, তেমনি নজর দেওয়া জরুরি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে এবং তারা যে রাজনৈতিক পক্ষটিকে সমর্থন জানিয়ে এসেছে, নাহিদ, হাসনাত, সার্জিসদের সেই জাতীয় নাগরিক পার্টিকেও জামায়াতে ইসলামী তাদের পক্ষে টেনে নিয়েছে, তাদের জোটভুক্ত করতে পেরেছে। বাংলাদেশে রাত পোহালেই নির্বাচন এবং নির্বাচনের আগে এবার বিচিত্র সব নাম না জানা সংগঠন একের পর এক জরিপ উপহার দিয়েছে। 9 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিনে সর্বশেষ যে দুটো জরিপ প্রকাশিত হয়েছে, দুটোর ফলাফল একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী। দুটো জরিপই দাবি করেছে তারা 300টি আসন থেকেই স্যাম্পল নিয়েছে এবং বড় স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছে। জাগরণ ফাউন্ডেশন এবং প্রজেকশন এই দুই সংগঠনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IILD 300 আসনের 63,615 জনের মতামত নিয়ে এক জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলছে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি যেখানে 44.10% ভোট পাবে, সেখানে জামায়াত জোট ভোট পাবে 43.90%। ওই একই দিনে আরেকটি জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামের এক সংস্থা। তারা 300টি আসনের প্রায় 41,500 মানুষের মতামত নিয়েছে এবং তারা বলছে বিএনপি নেতৃত্বাধীন জোট যেখানে 208টি আসনে জয়লাভ করতে পারে, জামায়াতে ইসলামী নাকি পাবে মাত্র 46টি আসন। আর এই জরিপটিতে বলছে EASD যে বিএনপিকে 66.3% ভোটার ভোট দেবে, জামায়াতে ইসলামীকে ভোট দেবে নাকি মাত্র 11.9% আর এনসিপি কে দেবে 1.7%। আর আমি আপনাদেরকে সব সময় যেটা বলি যে 18 মাস ধরে এক একজন এক এক রকম জরিপ করেছে এবং জরিপগুলো দেখলে পুরোপুরি বোঝা যায় যে একরকম কি ফলাফল আনতে চায় সেই নির্দিষ্ট করে সেই ফলাফল আনবার জন্যই জরিপগুলো পরিচালিত হয়েছে। কাজে আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জরিপ বলে মনে হয়েছে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জরিপটি। সেখানে প্রায় 85,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন 5টি বিশ্ববিদ্যালয়ে। এবং মনে রাখতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশের সকল অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসেন, সকল আর্থ সামাজিক অবস্থার ছাত্রছাত্রীরা আসেন এবং সেই 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়েই ছাত্র শিবির বিজয়ী হয়েছে। কাজেই বেশিরভাগ জরিপ যদিও বা বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখাচ্ছে নির্বাচনের আগে, আমি মনে করি না নির্বাচনে বিএনপির বিজয়টা এত সহজ হবে। কারণ আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, পর্যবেক্ষকেরা এখনো এই যে একটা রাজনৈতিক বিরাট পট পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের সর্বত্র, সেটা আঁচ করতে ব্যর্থ হচ্ছেন। মানে ডাকসু নির্বাচনের পর যেমন চমকে উঠেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষকেরা, যেমন তারা 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বড় বিজয়ের পরেও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি কতটা জনপ্রিয়তা এবং বিকাশ লাভ করেছে গত 1.5-2 দশকে সেটা হিসাব না করে বরং যে পুরো ব্যাপারটাকে এখনো একটা বিস্ময়, সারপ্রাইজ হিসেবে দেখতে চাইছেন, সেটাকে আমি এই 12 ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে যারা যত ভবিষ্যৎবাণী করছেন সেক্ষেত্রে একটা দুর্বলতা বলে মনে করছি। কারণ দেখুন, এই যে জামায়াতে ইসলামী শুধু যে একটি রাজনৈতিক সংগঠন তা কিন্তু নয়। জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন এই অর্থে যে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বাংলাদেশের মানুষের মূল আচার ব্যবহার সংস্কৃতি
সবকিছু একরকম এই রাজনৈতিক দলটির তালিমের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তালিম শব্দটা ব্যবহার করলাম কারণ এই যে নারীরা জামায়াতে ইসলামীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট দিতে বলছেন, জান্নাতের টিকিট বেচে আসছেন, এসব বিএনপি নেতারা বলছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ঘরে ঘরে জামায়াতে ইসলামীর রাজনীতিকে বহু বছর ধরে নিয়ে যাওয়া শুরু করেছেন এবং সেই প্রক্রিয়াটিকে তারা তালিম হিসেবে অভিহিত করেন। কাজেই জামায়াতে ইসলামীর বাংলাদেশের আসলে ঘরে ঘরে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন জামায়াতে ইসলামী ঘরে ঘরে তার এই ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থানকে সে ভোটে পরিণত করতে পারবে কিনা সেটা দেখবার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপি যে 1.5 দশক ধরে মামলা হামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগের পুরোটা সময় রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়েছে, সেই পুরোটা সময়েই জামায়াতে ইসলামী তাদের ধর্মীয় কার্যকলাপের বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশের আসলে পরিবারে পরিবারে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করেছে। তাদের সাংগঠনিক ভিত্তির সঙ্গে বিএনপির সাংগঠনিক ভিত্তির একটা সরাসরি লড়াই হবে কিন্তু এই নির্বাচনে। দেখেন, বিএনপি এই যে সর্বশেষ একটা জরিপেও বলে দিচ্ছে যে বিএনপি 208টি আসন পাবে। এই জরিপটি কি বিবেচনা করেছে যে 79টি আসনে, 300টি আসনের মধ্যে বিএনপির 79টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। মানে একটা দল, সে দল বহিষ্কারের পর বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করবার পরেও 79 আসনে 92 জন বিএনপির প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন, যারা বিএনপির যে জোট প্রার্থী কিংবা বিএনপির ধানের শীষের যে মূল প্রার্থী তার ভোট খেয়ে নেবেন এবং 79টি আসনে আসলে বিএনপি তার মূল যে প্রতিদ্বন্দ্বিতার শক্তি তা হারাতে পারে, মানে পরাজিত হতে পারে, কারণ তাদেরই 2 প্রার্থীর মধ্যে একটা জোর লড়াই সেখানে চলবে। জামায়াতে ইসলামী এতটা সুসংগঠিত ভাবে পুরো নির্বাচন ব্যবস্থাপনাটা করছে যে জামায়াতে ইসলামী 1 বছরেরও বেশি সময় আগে থেকে তারা সারা বাংলাদেশে পোলিং এজেন্ট প্রশিক্ষণ শুরু করেছে। দেখেন, এই যে এবার যখন নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন প্রশাসন খুব দুর্বল অবস্থায়, মানে একদম প্রচারণার শেষ দিনে ব্যারিস্টার ফুয়াদের মতো প্রভাবশালী নেতা তিনি পর্যন্ত বলেছেন যে এখনো পুলিশ প্রশাসন সবাই ভয়ে আছে যে কার পক্ষ নেবে, কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং দাঁড়ালে পরে সেই দল যদি জিতে আসে তাহলে তাদের চাকরিটা থাকবে কিনা। কাজেই প্রশাসন, পুলিশ সকলে একরকমের বিশৃঙ্খল এবং দুর্বল অবস্থায় আছে। সে সময়ে নির্বাচনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ভোট কেন্দ্রে, ভোট কক্ষে থাকা প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টরা। সারা বাংলাদেশে 42,000-এর বেশি ভোট কেন্দ্রে 2.5 লক্ষের বেশি ভোট কক্ষ আছে। সেই 2.5 লক্ষ ভোট কক্ষে বিএনপি তার সুশৃঙ্খল প্রশিক্ষিত পোলিং এজেন্ট দিতে পারবে কিনা ভোট পাহারা দেওয়ার জন্য, তা নিয়েও কিন্তু এক রকমের সন্দেহ আছে। বিএনপির দিক থেকে সুসংগঠিতভাবে এই পোলিং এজেন্ট প্রশিক্ষণের কাজ, ভোট কক্ষ পাহারা দেওয়ার যে নির্বাচনী বিধি ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাটা আছে সেটা করবার উদ্যোগের কোনো খবর পাওয়া যায় না। তারেক রহমান বলছেন বটে ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে গিয়ে পড়তে এবং ভোটের হিসাব নিয়ে তবে ফিরে আসতে। সেটা তো ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখা, মানে সেই ভোট কেন্দ্রের সামনে ভিড় করা কতটা প্রশাসন অ্যালাউ করবে, আদৌ নির্বাচনী বিধি অনুযায়ী তা তো করা যেতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে যা করতে পারার কথা ছিল বিএনপি সেটা করতে পারবে কিনা, নাকি আসলে ভোট কক্ষগুলোতে বরং জামায়াত অনেক সুসংগঠিত প্রশিক্ষিত পোলিং এজেন্ট দিয়ে তাদের ভোট পাহারা দিয়ে তুলে আনতে পারবে, সেটাও কিন্তু ভোটের ফলাফলে একটা বড় পার্থক্য সৃষ্টি করবে। জামায়াতে ইসলামীর একটা অস্বস্তি আছে। জামায়াতে ইসলামীর 1971-এর ভূমিকার জন্য এখনো জামায়াতে ইসলামী করার বিষয়টা বা ছাত্র শিবির করার বিষয়টা অনেক ক্ষেত্রে মানে খুব প্রকাশ্যে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নেতা কর্মী সমর্থকেরা এখনো, এমনকি 2024-এর আগস্টের পর পুরোপুরি প্রকাশ্যে বেরিয়ে আসার পরও অনেক সময় বলতে চান না। কাজেই এটাও মনে রাখতে হবে যে জরিপের ফলাফলের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর সকল সমর্থকেরা যে তাদের কথা বলেছেন সেটাও কিন্তু ভাববার কোনো কারণ নাই।
আওয়ামী লীগের ভোট একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে লিখছে। আওয়ামী লীগ সরাসরি বলেছে নৌকা নাই তো কিসের ভোট। আওয়ামী লীগ নেত্রী বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ভোট দিতেই যাওয়া উচিত হবে না। কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশকে যে সামাজিক চাপে কিংবা একরকমের নানা রকম ভয় এবং আতঙ্কের বশবর্তী হয়েও হলেও ভোট দিতে যেতে হবে তা নিশ্চিত। ভোট দিতে গেলে কি তারা বিএনপিকে দেবেন সেটা হয়তো খুবই শহুরে এলিট ক্লাস, প্রিভিলেজ ক্লাস, মানে যারা একটা সুবিধাজনক অবস্থায় আছেন সমাজে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা অনেকেই ধর্মভিত্তিক দলের বিপক্ষে তাদের ভোটটা দিয়ে আসার ক্ষেত্রে অবস্থান নিতে বিএনপিকে পছন্দ করবেন হয়তো। কিন্তু বাংলাদেশের তৃণমূলে যে পরিমাণ মামলা, হামলা, দখলবাজি বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা 2024-এর 5ই আগস্টের পর থেকে করেছেন, 32 নাম্বার দখল নেওয়া থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দোকানপাট, বাড়ি ঘর যা দখল করেছে রাজনৈতিক নেতাকর্মীরা, সেটা বিএনপি করেছে, সেটা জামায়াতে ইসলামী করেছে, সংগঠিতভাবে জামায়াতে ইসলামী দিয়ে হয়েছে, এমন অভিযোগ কিন্তু 18 মাসে পাওয়া যায় নাই। তাহলে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেবে এবং তার ফলে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, সে হিসাবটা করাও কিন্তু খুব সহজ নয়। তাহলে বিএনপি নির্বাচনে জিতেই আসবে সেটা ভাববার কারণ কি? অনেকেই এমন জোয়ার তুলতে চেয়েছেন, ধরুন মতিউর রহমান, মাহফুজ আনাম, প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি পক্ষ যারা আশঙ্কা করছেন যে বাংলাদেশ যদি একটা ইসলামপন্থী দলের শাসনে চলে যায় তাহলে বাংলাদেশে নারী কর্মীদের কলকারখানায় কাজ করা ব্যাহত হবে, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়বে। এসব আশঙ্কা থেকে যারা তারেক রহমান ফেরার পর থেকে তারেক রহমানই যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন সে কথা, সেই সমর্থন জানিয়ে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছেন এবং প্রকাশ্যে তাকে সমর্থন এবং উৎসাহ যোগাচ্ছেন, তারা এই ব্যাপারটাও ভুলে যাচ্ছেন, যেটা টাইম ম্যাগাজিন মনে রেখেছে, যে তারেক রহমানের ওপর ব্যাপক ভরসা করবেন বাংলাদেশের তৃণমূলের মানুষ। সেটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই হয়তো সত্য হবে না। মানে তারেক রহমান সারা বাংলাদেশ জুড়ে প্রচারণা চালাচ্ছেন সেটা সত্যি, কিন্তু কোনো এলাকায় গিয়ে তিনি সেই এলাকার সমস্যা, এলাকার সম্ভাবনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানেন সেটা যেমন মনে হয় নাই। মানে তিনি যেইখানে এরই মধ্যে মেডিকেল কলেজ আছে সেখানে মেডিকেল কলেজ করবেন বলেছেন, যেটা লিচুর জায়গা সেখানে গিয়ে আম বিক্রির কথা বলেছেন, এসব তো করেছেনই। যেখানে চিনিকল নাই সেখানে তিনি চিনিকল আবার খুলে দেবেন এসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব তো করেছেনই। তার চেয়েও বড় কথা টাইম ম্যাগাজিন যেটা বলেছেন যে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের কাছে এখনো তিনি খাম্বা তারেক হিসেবে পরিচিত। তাহলে তার দল সারা বাংলাদেশে 18 মাস ধরে দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মামলা হামলা করেছে, আর নেতা যিনি তার যে পূর্ববর্তী কার্যকলাপের স্মৃতি সেটা বিরাট অংশের মানুষ ভোলেন নাই। তাহলে তারেক রহমান এসে বিরাট গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে এবং সে কারণেই বিএনপি জিতে যাবে, এই সহজ সমীকরণটারও আসলে কোনো অর্থ থাকে না। বরং বাংলাদেশের 4 কোটি নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন এবারের ভোটে এবং সে কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি, তেমনি নজর দেওয়া জরুরি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে এবং তারা যে রাজনৈতিক পক্ষটিকে সমর্থন জানিয়ে এসেছে, নাহিদ, হাসনাত, সার্জিসদের, সেই জাতীয় নাগরিক পার্টিকেও জামায়াতে ইসলামী তাদের পক্ষে টেনে নিয়েছে, তাদের জোটভুক্ত করতে পেরেছে। কাজেই তরুণদের জন্যও তাদের পছন্দের জোট হয়ে ওঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে জামায়াতের 11 দলীয় জোট। জামায়াতে ইসলামীর ভেতরে মাদ্রাসা থেকে, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যে পরিমাণ তরুণরা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার, রাজনৈতিক লক্ষ্য নির্ধারণের জায়গা খুঁজে পেয়েছেন, সেগুলো এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে হয়।
তবে নির্বাচনটা শেষ পর্যন্ত বিএনপি জামায়াত এনসিপি ইউনূস সরকারের একটা ভাগাভাগির নির্বাচন বটে। কাজেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাটা মুখে যত গুরুতর মনে হচ্ছে, রাজনৈতিক তাৎপর্যের দিক থেকে ততটা গুরুত্বপূর্ণ কিনা তা বলা সত্যি মুশকিল। অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটেছে। নির্বাচন 12 তারিখ এবং নির্বাচন সম্ভবত হতেই যাচ্ছে, এবং একে কেন্দ্র করে এত এত ঘটনা ঘটছে যে তার মধ্যে থেকে কোনটা বলি আর কোনটা রাখি। তো কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা বলবো, একদম শেষ পর্যন্ত শুনবেন আশা করি। প্রথমেই বলছি যে আজকে সকালে যমুনায় গিয়েছিলেন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে 3 জন প্রথিতযশা ব্যক্তি। তার মধ্যে একজন রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদিন মালিক, আরেকজন হলো নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বদিউল আলম মজুমদার, এবং আরেকজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা সকালে ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন, কিন্তু কি নিয়ে মিটিং করেছেন এ ব্যাপারে 3 জনই একদম মুখ বন্ধ করে রেখেছেন, কেউ কোনো কথা বলেনি। কিন্তু তারপরেও যতটুকু জানতে পেরেছি যে 3 জন ডক্টর ইউনূসকে কোনো একটা বিষয়ে কনভিন্স করতে গিয়েছিলেন, কিন্তু কনভিন্স তো হনইনি, উল্টো তাদেরই ভাষ্য যে ইউনূস তাদের এক ধরনের অসম্মান করে বের করে দিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বের করে দিয়েছেন। সুতরাং কেন গিয়েছিলেন? আবার আজকে হাইকোর্টে সহস্রাধিক আইনজীবী মিছিল করেছে। তাদের দাবি ছিল যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তো এটার সাথে যদি সকালে 3 জনের যমুনায় যাওয়াকে লিঙ্ক করার চেষ্টা করি, হয়তো তারা গণভোট, সংবিধান সংশোধন এসব নিয়েই কথা বলতে গিয়েছিলেন। এবং ডক্টর ইউনূস তারাও বলেছেন, আমি এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস তো আসলে কারো কথা শোনেন না, তো সকালে তিনি এই কারো কথা শোনেননি। এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শোনা যাচ্ছে। আপনারা সকালে খেয়াল করেছেন যে নির্বাচনী কেন্দ্রে 400 গজের মধ্যে কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না। যদিও এটা তীব্র প্রতিবাদ এসেছে বিভিন্ন কর্নার থেকে, এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ ছিল যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেটিকুলাস ডিজাইন হচ্ছে। সুতরাং কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম, কারচুপি এসব যেন সাধারণ মানুষ কিংবা সাংবাদিকরা মোবাইল ফোনের ভিডিও রেকর্ড না করতে পারে, সেইটা চিন্তা করে একটা স্থূল বুদ্ধির সিদ্ধান্ত এটাকে বলা যায় তারা ভেবেছিল। কিন্তু তারা জানে না যে মোবাইল ফোনই একমাত্র রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য ইউজ হয় না। অনেক আধুনিক ডিভাইস সাংবাদিকদের কাছে থাকে, এমনকি অনেক সাধারণ মানুষও আগ্রহের জায়গা থেকে এগুলো ব্যবহার করে থাকে। সুতরাং নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি এবার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউনূস প্রশাসন, এবং আশঙ্কা করা হচ্ছে যে এই প্রশাসনের সহায়তায় হয়তো একটা মিডিয়া কু হয়ে যেতে পারে। নির্বাচনের ভোটের ফলাফল কি হলো না হলো, আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। এই রেজাল্টটা ঠিক করা আছে বলেই কেউ কেউ আশঙ্কা করছেন। এবং ক্যান্টনমেন্টের ভূমিকা কি হবে সেটি নিয়েও কিন্তু এখন নতুন করে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার খান, লেফটেন্যান্ট জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল ফজুর, এরা আসলে সবাই এক হয়ে এই নির্বাচনে কাজ করছেন। যদিও আমরা মাঝে মধ্যে শুনেছি, আমি নিজেও বলেছি যে এর সাথে ওর গন্ডগোল, ওর সাথে ওর গন্ডগোল, কিন্তু আসলে এসবই ছিল আমাদের বিভ্রান্ত করার একটা প্ল্যান। এই 3 জন এতটাই একসাথে কাজ করেছেন গত 17 মাস যে একজন বললেন যে তারা আসলে 3 জন একই মায়ের পেটের সন্তান। তো এই ক্যান্টনমেন্টের মধ্যে হা ভোটের প্রচারণা চলেছে, এটা একদম সব ক্যান্টনমেন্টে চলেছে। যশোর ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে তাদের অধীনে যেসব আসন আছেন সেই আসনে যেন জামাত জিতে আসতে পারে সেজন্য তারা ওপেন কাজ করেছেন, তাদের ঘনিষ্ঠ অফিসাররা কাজ করেছেন। তো এরকম নানামুখী ষড়যন্ত্রের মধ্যে
বিএনপি কি করবে? বিএনপিও তো এগুলো জানে, এমন তো না যে বিএনপি এমন যায় না। যেমন জামাত কি করেছে, তারা বুথ জ্যাম টেকনিক অ্যাপ্লাই করবে। বুথ জ্যাম টেকনিক হলো একদম শুরু থেকে, ধরেন প্রথম 500-1000 আপনার সমর্থক থাকবে, আপনার কর্মীরা থাকবে, তো ন্যাচারালি, এবং তারা ভোট প্রদান পদ্ধতিতে মানে প্রদানের গতিটাকে স্লো করে দেবে। তো ন্যাচারালি যারা লাইনের পেছনে থাকবে তারা 2-3 ঘন্টা ওয়েট করে চলে যাবে। আবার অনেকে বাসার থেকে শুনবে জোরে বাবা বিশাল লাইন, তারা এর এমুকও আসবে না। তো এরকম একটা টেকনিক ইতিমধ্যে বিভিন্ন নারী ভোটারদের আইডি কালেক্ট করেছে জামাত। তারা প্রচুর বোরকা কিনেছে। এই বোরকা পরে পুরুষরাও হয়তো ওই নারীর আইডি দিয়ে ফলস ভোট দিতে পারে। তারা প্রচুর ব্যালট পেপার ছাপিয়েছে, জাল ব্যালট পেপার, তারা সিল বানিয়েছে। এসব জামাতের নানা রকমের টেকনিক কিন্তু আছে। এবং জামাত 2 দিন আগে যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে থ্রেট করে এসেছে যে আগামী সরকারে যদি জামাত না থাকে, তাহলে যে সরকারে জামাত থাকবে না সেই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেব না, এই থ্রেটটাও করে আসছে। সো জামাত কিন্তু এই নির্বাচনে ইউনূসের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায়, ওয়াকারদের সহায়তায়, ওয়াকার এবং ক্যান্টনমেন্টে বিভিন্ন মসজিদের ইমামরাও হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। এবং ওয়াকারের যারা খুব কাছের, তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। গতকাল বলেছিলাম যে সরকার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রামের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল দিতে বাধ্য, কারণ এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে। তো এখন ডিপি ওয়ার্ল্ড, যেহেতু তাদের চেয়ারম্যান সুলতান আহমেদ নিজেই বিতর্কিত, বিশ্বব্যাপী একটু ঝামেলার মধ্যে আছেন, তো ডিপি ওয়ার্ল্ড আপাতত এই চুক্তি সাইন করার আগে তারা রিভিউ করবেন বলে সময় নিয়েছে। এদিকে যেটা আজকের শিরোনাম করেছি সেটা হলো যে ডক্টর ইউনূস, তিনি এর আগে একাধিকবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন। এবং তিনি এই যে নির্বাচন দিয়ে মাত্র 18 মাসের মাথায় চলে যাচ্ছেন, এইটা কিন্তু তার প্ল্যানের মধ্যে ছিল না। তার সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে মাত্র 18 মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে, এটা তার কল্পনাতেও ছিল না। তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক দল করতে চেয়েছেন। 2007 সালে 111-এর সরকার তাকে চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন তিনি 10 বছরের জন্য চিফ অ্যাডভাইজারের দায়িত্ব চান, কমপক্ষে 5 বছর। কিন্তু তখন জেনারেল মঈনরা এটা রাজি হয় নাই, কারণ তারা আসছে নির্বাচন দিয়ে চলে যাবে, 10 বছর ক্ষমতা একটা অনির্বাচিত সরকার। তারপরে তিনি লেগেছিলেন। এইবার তাকে আশ্বাস দেওয়া ছিল যে ক্ষমতায় তিনি যতদিন ইচ্ছে থাকতে চান। এবং সেখান থেকেই কিন্তু এই যে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 10 বছর থাকেন, স্যার আপনি 50 বছর থাকেন, এটা কিন্তু সেখান থেকেই এই প্রচারণাটা চালানো হয়েছে। এবং ইউনূস সেন্টার পয়সা দিয়ে এই প্রচারণাটা চালিয়েছে। কিন্তু কেন 18 মাসের মাথায় চলে যেতে হচ্ছে, এটা নিয়েই ডক্টর ইউনূসের ভীষণ দুঃখ। তিনি ব্যক্তিগত আলাপে সেখানে কয়েকজন আমলা ছিলেন, তাদের বলেছেন যে আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে চলে যেতে হবে। কারণ তার যাওয়ার কারণ হলো যে তিনি এসেছিলেন আমেরিকার ব্লেসিংস নিয়ে, এবং তিনি এসেই যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দাগালেন, ভারতের 7 সিস্টার আসার আগেই বলেছেন ভারতকে অস্থির করে দেবেন, 7 সিস্টারকে অস্থির করবেন, এবং আসার পরেও বলেছেন। তো এইসব করে তিনি আসলে নিজের কবর করেছেন, তিনি নিজের প্রস্থানের পথ নিশ্চিত করেছেন। এবং আমেরিকা ভারতের সাথে মিশে গেছে, আমদুদ মিলে গেছে, এখন আটি ইউনূস পড়ে আছে। আর আমেরিকা যার বন্ধু, তার তো শত্রুর দরকার হয় না। সুতরাং ডক্টর ইউনূসকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে। এবং পলিসি লেভেলের শেষ দিকে যা কথাবার্তা আমেরিকা ডক্টর খলিলকে বলতেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা ডক্টর ইউনূসের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাপ করতেন না। তারা ডক্টর ইউনূসের উপরে এতটাই ফেড আপ ছিল। ডক্টর ইউনূস যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন তিনি ফেল করেছে। আগেও বলেছি যে করিডোর, এই যে মিয়ানমারের সাথে করিডোর দেওয়া, সেখানে তিনি ফেল করেছেন। পোর্টটা দিয়েও দেখেন আলটিমেটলি স্ট্যান্ড করতে পারলো না। দেশে সুশাসন বলে তো তিনি কিছু এস্টাবলিশ করতে পারেননি, তিনি মবের শাসন এস্টাবলিশ করেছেন, তিনি বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। এবং দেখেন তিনি আসার পরে কিন্তু প্রথম দিকে খুব বিদেশি ইন্টারভিউ দিত, প্রতি মাসে
সদল বলে বিদেশে যাইতো, এখন কিন্তু তার আর ইন্টারভিউ তেমন আমরা দেখি না, তার বিদেশ সফরও বন্ধ হয়ে গেছে। সো এই সব মিলিয়ে ডক্টর ইউনূস খুব বাটে আছে এবং যমুনায় বিদায়ের সুর বেজে গেছে। তাকে মোটামুটি এক ধরনের, তিনি তো সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন, এখন তিনি নিজে অপমানিত হয়ে বিদায় নেবেন। শেষ চেষ্টা তিনি করবেন তার পছন্দের দলটাকে ক্ষমতায় আনার জন্য, এবং তিনি মোটামুটি যে কোনোভাবেই হোক তাদের ক্ষমতায় আনতে চাইবেন, কিন্তু সেটা তারা পারবেন কিনা, নির্বাচন যেদিন শেষ হবে বিকেলে, তারপর থেকেই দেখবেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এবং তারা কে কিভাবে নির্বাচনী ফলাফলটাকে নিজেদের অনুকূলে আনতে চায় এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই আশঙ্কাও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আওয়ামী লীগের নির্বাচন বর্জন, প্রবাসীদের ভোট, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।